জেবা আমিনা খানের নমিনেশন পেপারটা রিটার্নিং অফিসার 23 তারিখে অ্যাকসেপ্ট করে এবং 23 তারিখে যে অ্যাকসেপ্ট করেছে, আমরা 22 তারিখে ওনার বিরুদ্ধে একটা লিখিত অবজেকশন দিয়েছিলাম। এখানে যে অ্যাপিল্যান্ট ছিল সে হচ্ছে মিস্টার মাসুদ মৃধা। উনি হচ্ছে বিএনপির আন্তর্জাতিক উপকমিটির একজন সদস্য এবং উনি ঝালকাঠিতে ওনার বাড়ি। উনি কয়েকটা অবজেকশন দিয়েছিল। এর ভিতরে একটা অবজেকশন ছিল যে জেবা আমিনা খান শি ইজ হোল্ডিং ডুয়াল সিটিজেনশিপ, সে ইউকের সিটিজেন। আর সেকেন্ড হচ্ছে সে সিটি কর্পোরেশনের প্রায় অ্যারাউন্ড 35 লাখ টাকার হোল্ডিং ট্যাক্স পে করেনি। তার একটা ক্রিমিনাল মামলা আছে যেটা সে গোপন করেছে। আর সে তার ইনকামের যে স্টেটমেন্ট দিয়েছে, যে ওখানে দিয়ে বলেছে তার রেন্টাল ইনকাম হচ্ছে 5,40,000 টাকা, হোয়ারাস তার রেন্টাল ইনকামের চেয়ে অনেক বেশি। সো এই বিষয়গুলো আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা দিয়েছিলাম এবং লিখিতভাবে দেওয়ার পরে রিটার্নিং অফিসার এই বিষয়গুলো কোনো কিছুই বিবেচনা না করে ওনার নমিনেশন পেপারটা অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পরে এটার এগেনস্টে আমরা আপিল ফাইল করেছিলাম এবং আপিল ফাইল করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, বাট আপিল ইভেনচুয়ালি আজকের অনেক দৌড়দৌড়ি করে আমরা আপিল নাম্বার পেয়েছি। আপিল নাম্বার পাওয়ার পর মাননীয় কমিশন আমাদের বক্তব্য শুনেছেন। ওনারা আমাদেরকে বলতে চাইলেন যে এখানে মাসুদ মৃধা সে যেহেতু কোনো ক্যান্ডিডেট না, অতএব এখানে আমাদের লোকাস স্ট্যান্ডি নাই, মানে আপিল করার কোনো লোকাস স্ট্যান্ডি নাই। আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই সংরক্ষিত মহিলা আসনের জন্য একটা আইন আছে, আপনারা জানেন 2004 সালে। সেখানে ধারা 10-এ রিটার্নিং অফিসারকে ওয়াইড পাওয়ার দেওয়া আছে যে রিটার্নিং অফিসার স্বীয় উদ্যোগে অথবা কোনো অভিযোগের ভিত্তিতে বিবেচনা করে কোনো নমিনেশন পেপার সে অ্যাকসেপ্টও করতে পারবে, রিজেক্টও করতে পারবে। সো যেহেতু তার সামনে দেয়ার ওয়াজ অ্যান অ্যাপ্লিকেশনের ভিতরে অনেকগুলো অবজেকশন ছিল এবং অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস, রিটার্নিং অফিসার যেহেতু সেটা বিবেচনা করে নাই, সো দ্যাট ম্যাটার নিড টু বি টেকেন বিফোর দ্য কমিশন বাই অ্যাটলিস্ট এনিবডি। আর সংরক্ষিত মহিলা আসনের ক্ষেত্রে তো এইভাবে কোনো ক্যান্ডিডেট পাওয়া যাবে না। সো আমরা রেসপেক্টফুলি সাবমিট করলাম যে আমাদের লৌকাস স্ট্যান্ডি আছে, এখানে দেয়ার হ্যাজ বিন গ্রেট ভায়োলেশন অফ ল। অতএব আপনারা এই বিষয়গুলো দেখেন, এতগুলো অ্যানোমালিস। এবং ইন্টারেস্টিংলি আপনারা একটা জেনে খুবই বিস্মিত হবেন যে উনি 21 তারিখে নমিনেশন পেপার সাবমিট করেছে। ওই 21 তারিখে দেখা যায় যে ওই দিন উনি নাগরিকত্ব ত্যাগ করেছে, সেইটা লিখেছে যে নাগরিকত্ব কবে ত্যাগ করেছেন, 21 তারিখ, মানে যেদিন সে এফিডেভিটটা করেছে এবং নমিনেশন পেপার সাবমিট করেছে। তো উনি ব্রিটিশ সিটিজেন, নাগরিকত্ব কিভাবে ত্যাগ করবে? এটা ব্রিটিশের যে ন্যাশনালিটি অ্যাক্ট 1981 সালে, সেখানে বলা আছে যে এটা সাবমিট করার পর হোম অফিস এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলেই এটা সাথে সাথে তার নাগরিকত্ব যাবে না, বরং আরও 6 মাস সে অন্য দেশের নাগরিকত্ব না নেওয়া পর্যন্ত এটা বাই ডিফল্ট নাগরিকত্ব চলতে থাকবে। আর তার এমন কোনো ডকুমেন্ট সে সাবমিট করে না যে সে ডুয়াল সিটিজেন হয়েছে, ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট ছিল। অতএব সে স্টিল ব্রিটিশ সিটিজেন এবং সে শুধু বাই ফাইলিং অ্যান অ্যাপ্লিকেশন শি হ্যাজ নট রিলিনকুইশড হিজ সিটিজেনশিপ। তারপরে এই যে ব্রিটিশ সিটিজেন থেকেও যে সে ইলেকশনে এই যে নমিনেশন পেপারটা তার অ্যাকসেপ্ট হলো, এটা আইনের চরম ব্যত্যয় হয়েছে। আমরা এই বিষয়গুলো কমিশনকে বলেছি, বাট কমিশন অপারগতা প্রকাশ করলো যে এখানে আসলে তারা যেই ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা আসলে এই বিষয়টা বিবেচনা করতে পারবে না।